ওনারা একজন একজনের ভাই ব্রাদার হয়ে গিয়েছেন। আপনি কিছু কিছু জায়গায় দেখবেন যে এরা যখন প্রোগ্রামে যায় তখন কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ বলে না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যতই উপরে বিএনপির পোশাক ধারণ করুক না কেন, অভ্যন্তরীণভাবে সব যে আওয়ামী লীগ, আর এরা যে পরবর্তী সময় দেশকে আবার কোন পথে নিয়ে যাবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। পুরান ঢাকা, আপনি হাজী সেলিমের নামটা শুনেছেন? হ্যাঁ, তালা সেলিম বলেন বা যাই বলেন, দখল সেলিম বলেন, ওনার কাজই ছিল যার যে জমি, যার বিল্ডিং, যেটাই ওনার চোখে পড়বে সেটাই ওনার। একটা কমন অভিযোগ যে জামাতের বি টিম। অনেকে অনেক কথাই বলে, তবে বি টিম না, আমরা মনে করি আমরা টিম এ। ঠিক আছে, এখন অবস্থানের দিক থেকে আমাদেরকে বি টিমের দিকে নামিয়ে ফেলা হয়েছে। জ্ঞান হওয়ার পর থেকে ফ্যামিলির সবাই বিএনপি। আমার বাবা খুব পাক্কা বিএনপি, পারিবারিক সব বিএনপি, একমাত্র আমি জাতীয় নাগরিক কমিটি থেকে এখন জাতীয় নাগরিক পার্টিতে আছি। সেক্ষেত্রে আমাদের ঘরে কিন্তু তর্ক বিতর্ক সবসময় লেগে থাকে। আমার বাবা সবসময় বলে, যা করছিস ভালো করছিস না, ফিরে আয়। ফিরে আয় মানে ফিরে আয় বিএনপিকে সমর্থক। এমনও হয়েছে, আমি ইলেকশনের দিন আমার বাবা আমাকে বলছে, ভোট দিতে যাচ্ছিস ধানের শীষে দিয়ে আসবি। আমি বললাম যে বাবা, আমি কিন্তু আর্মি কল করব। কেন? তুমি আমাকে চাপ প্রয়োগ করছো, আমি কিসে ভোট দিব তুমি কেন বলবে? আমার বাবার সঙ্গে কিন্তু আমি হাসি মুখে বলিনি, একটু রাগান্বিতভাবে বলেছিলাম। বছরের মাথার পরে যখন দেখা যাবে বিভিন্ন প্রকল্পগুলো হাতে নিয়ে বাস্তবায়ন করতে পারেনি, তখন সাধারণ জনগণ বলবে আগেই ভালো ছিলাম, এই সরকার কিছুই করেনি। তো আমার অনুরোধ থাকবে প্রধানমন্ত্রীর কাছে, আর দিনের পিছনে না লেগে আপনারা সামনের দিকে এগিয়ে যান। 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটকে নিয়ে বিএনপির একজন সাংসদ বলেছেন যে এটি আই হ্যাভ আ প্ল্যানের অংশ, এবং তিনি এটিও বলেছেন যে এমপি মন্ত্রীরা যেভাবে তাদের এলাকাতে উন্নয়ন বরাদ্দ চাচ্ছেন সেই হিসেব অনুযায়ী 30 লক্ষ কোটি টাকা যদি বাজেট হতো সেটি উপযুক্ত হতো। আমরা দেখছি যে বাজেট নিয়ে যারা বিরোধী দল আছেন, একই সাথে যারা সুশীল সমাজ আছেন, তারাও ক্রিটিক করছেন। সেই সাথে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন এবং মালয়েশিয়া সফর শেষ করে এসেছেন। সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে থাকছে আজকে মিরর ক্যাফে। আমাদের সাথে বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফারজানা আহমেদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নারী শক্তি কেন্দ্রীয় কমিটি। আপনাকে মিরর ক্যাফেতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেমনটি বলছিলাম যে বিএনপি একজন সাংসদ গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন যে এটি আই হ্যাভ আ প্ল্যানের অংশ, এবং সেই সাথে তিনি আরও বলেছেন যে এটি 30 লক্ষ কোটি টাকা যদি হতো এই বাজেট, তারপর আসলে ঠিকঠাকভাবে আসলে সব কিছু হয়তো হইতো। এই যে বাজেট নিয়ে মন্তব্য, আবার অনেকে বলছেন যে এই বাজেট আসলে অনেকটাই পপুলিস্ট, আপনি কি মনে করেন? সাধারণ জনগণের ক্ষেত্রে আমি যেটা বলবো, আর বিরোধী দলের জায়গা থেকে আমি বলবো, গয়েশ্বরচন্দ্র রায় উনি যেটা উপস্থাপন করতে চাচ্ছেন 30 লক্ষ যদি হতো তাহলে মনে ভালো হতো। 30 লক্ষ কোটি টাকা, 30 লক্ষ কোটি টাকা, কিন্তু এখানে 9 লক্ষ যেটা হয়েছে, আপনার 9,38,000 কোটি টাকা। তো উনি চাচ্ছেন যে এটা যেন আরো বেশি হলে ভালো হতো। আরো বেশি হলে তো এটা জনগণের উপরে চাপটা প্রয়োগ হয় আমার দৃষ্টিকোণ থেকে। না, এখানে যেটা বলেছেন যে এমপি মন্ত্রীরা যেভাবে চাচ্ছেন, মানে দেখা যাচ্ছে এমপি মন্ত্রীরা তারা দাঁড়াচ্ছেন এবং একের পর এক তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কথা বলছেন, সেই হিসেব অনুযায়ী উনি বলছেন। একই সাথে পপুলিস্টের যে কথাটা বলা হচ্ছে, মানে এইটিকে আপনি কিভাবে দেখেন? মন্ত্রী মিনিস্টার ওনারা চাইবেই যে যত বেশি বাজেটটা বেশি হবে, ততই আমি বলবো যে তাদের ঘরে সেই টাকাগুলো যাবে, যে রাজস্ব খাতে চলে গেলে সেটা দেখা যাবে সেভাবে তারা এটা ব্যয় করার চেষ্টা করবে। তুলে ধরবে একরকম, চাইবে 10 টাকা, খরচ করবে 1 টাকা, 9 টাকা তাদের কাছে চলে যাবে। বিগত সময়গুলোর মধ্যে আমরা এই রকমই দেখে এসেছি, এবং বর্তমানে আমরা দেখছি যে এরকমই একটা কিছু ওনারা চাচ্ছেন, যে বাজেটটা যেন এটা বাস্তবায়িত হয় যেটা ওনারা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে আমরা দেখলাম যে সরকার বলেছে যে বাজেটের যে অর্থের যোগান সেটি হচ্ছে প্রায় 64% তারা এনবিআর থেকে নেবে। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে এনবিআর আছে, মানে তারা কি আদৌ সক্ষম কিনা? না, আদৌ সক্ষম না। আপনি জানেন এবং অনেকেই জানে যে এমবিআর গুলো আছে, ওনারা চাচ্ছেন না যে এভাবে বাজেটটা ওনারা নিতে চাইলেও দেবে না, কারণ যে আমাদের বাজেট যে সংস্কার সেটা কিন্তু এখনো হয়নি, না হওয়ার কারণে ওনারা এটা পাবেন না। এছাড়াও সরকার বলছে যে অভ্যন্তরীণ যে ব্যাংক আছে সেখান থেকে তারা ঋণ নেবে, পাশাপাশি বৈদেশিক যে ঋণ সেটিও নেবে।
এটা আসলে কতটুকু মানে সম্ভব? অভ্যন্তরীণ ব্যাংকের কথাই যদি বলি, আমরা তো দেখছি এখন যে ব্যাংকগুলোর যে অবস্থা একদম ভঙ্গুর অবস্থা। এই ব্যাপারে বলব যে অভ্যন্তরীণ ব্যাংকগুলো তো একেবারে ওরা এটাকে একেবারে লুফে নিবে এবং দেখা যাবে যে সাধারণ জনগণদেরকে ওরা যতটা না সহায়তা করবে লোন দেওয়ার ক্ষেত্রে, তারা এই সরকারকে ওরা অগ্রিম যেচে গিয়েই বলবে যে আমরা আপনাদেরকে লোন দিতে চাইছি। আর এতে আমি বলবো যে এটা হচ্ছে অভ্যন্তরীণের ক্ষেত্রে। আর বাহ্যিক যেটা বৈদেশিক ক্ষেত্রে ওনারা তো দেবেন না। আমি বলেছি যে ওই আমাদের যে বাজেট সংস্কার হয়নি বলেই ওনারা আবেদন জানিয়েছেন, কিন্তু এটা ওনারাও দিবেন না। ধরে নিলাম যে অর্থের যে যোগান, মানে সরকার যে কথা বলছে যে 9,38,000 পুরোপুরি তারা ম্যানেজ করতে পেরেছে, মানে এর বাস্তবায়ন কি সম্ভব? মানে রাজনৈতিক সংস্কৃতির কথাই যদি আমি বলি, আমাদের যে রাজনীতিবিদ আছে, আমাদের যে আমলা আছে, আমাদের যে ঠিকাদার আছে, মানে তারা কি সৎ? মোটেও সৎ না, মোটেও সৎ নাই। মনে করে যে না এই বাজেটটা এভাবে ওরা বাস্তবায়িত যদি করে নিয়ে আসে, যেহেতু জুলাইয়ের 1 তারিখ থেকে এটা শুরু হয়ে যাবে এবং আগামী বছর জুন মাসের 30 তারিখে এটা সমাপ্তি ঘটবে 1 বছরের জন্য। প্রতি বছরই যখন বাজেটটা হয় তখন মনে করে যে আমরা এই বাজেটটা একেবারে এমন একটা বাজেট করেছি যেটা দেশের জন্য ভালো। আসলে দেশের জন্য ভালো না, যে বা যারা এই বাজেটটা তুলে ধরে 1 বছরের জন্য, তারা নিজেদের পেট ভরার জন্য বাজেটটা এইভাবে তৈরি করে আমি মনে করি। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে পুশিনের মতো যে ঘটনাগুলো সেগুলো ঘটছে। ভারত ক্লেম করছে যে বাংলাদেশের অনেক নাগরিক ভারতে আছে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি ভারতের থেকেও যায়, মানে বাংলাদেশের নাগরিক, মানে আন্তর্জাতিক একটা আইন আছে, সেটি মেনটেন করে তো তারা বাংলাদেশে পাঠাতে পারে, মানে পুশিন কেন করতে হবে অন্যভাবে? এই যে ব্যাপারটা, এটাকে কীভাবে দেখেন? ভারত সরকার কি অন্য কোনো চাপ বা রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য এমনটি করছে কিনা? চাপ সৃষ্টির জন্য এই পুশিনের ঘটনাটা ঘটাচ্ছেন ওনারা। যারা আছে ভারতে এতটা বছর ধরে, সেখানে তারা ওখানকার বাসিন্দা হয়ে আছেন এবং তাদেরকে এখন এই বিগত ফ্যাসিস্ট সরকার ওখানে যাওয়ার পরে এমন একটা চাপ প্রয়োগ করছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন 24শে গণঅভ্যুত্থানের পরপরই যখন ভালো করে দেশটা দাঁড়াতেও পারেনি, বন্যা শুরু হয়ে গেছিল। এই বন্যা কিন্তু এমনি হয়নি। আমরা সবাই জানি যে এই বন্যার যে ওখানে যে একটা বাঁধ, সেটা খুলে ফেলার কারণেই যে দেখা গিয়েছে চতুর্দিকে সবাই একেবারে বন্যার ভিতরে, বন্যার কবলে পড়ে গিয়েছিল। তারা সবসময় চাচ্ছে যেন বাংলাদেশ মাথা চারা দিয়ে উঠতে না পারে। তাদের পদতলেই যেন দীর্ঘ 54টা বছর যেভাবে দেশ চলছিল সেভাবেই যেন চলে। এর জন্য তারা কিন্তু থেমে নেই। আমরা মনে করছি যে না, ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশে নেই, কিন্তু তার যে ছত্রছায়ায় যারা ছিল, বিশেষ করে আমলা যারা আছেন, ওরা কিন্তু গুপ্ত আকারে কাজ করে যাচ্ছেন আমাদের দেশকে ধ্বংস করার জন্য, আমাদের দেশকে তাদের পদতলে নিয়ে যাওয়ার জন্য। আপনি বলছিলেন যে চাপ প্রয়োগের ব্যাপারটি এখানে আছে, মানে মনে করেন কি না যে সরকার যেহেতু, মানে মনে হচ্ছে একটু যে ভারত ঘেঁষা না হয়ে চীন বা মালয়েশিয়া বা অন্যদিকে যাচ্ছে, মানে এই কারণেও কি আসলে ভারত চাপ সৃষ্টি করছে বলে আপনি মনে করেন? ওনারা তো কারণ অনেক কিছুই ধরে নেবেন, কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি প্রথমেই সাদরভাবে আমন্ত্রিত হয়ে উনি মালয়েশিয়া, তারপর চীনে সফর সমাপ্ত করেছেন। তো ভারত চেয়েছিল যে তাদের সঙ্গে যেন প্রথম সাক্ষাৎটা হয়, কিন্তু জনাব তারেক রহমান, ওনাকে অসংখ্য ধন্যবাদ বলবো আমি আমার জায়গা থেকে, যে উনি ওইখানে প্রথমে যাননি যেখানে ফ্যাসিস্ট খুনি হাসিনা বাস করছে। সরকার পুশিন বন্ধ করতে এখন পর্যন্ত চোখে পড়ার মতো কিছু করেছে কিনা? এখন পর্যন্ত তো আমরা দেখছি না। তবে বর্ডারের কাছে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে আমাদের বর্ডারে যে সেনা ভাইরা আছে তারা কিন্তু চোখে চোখ মিলিয়ে বলছে যে তারা আর মেনে নিবে না যেভাবে। এবং আপনি কিছু কিছু ভিডিওতে এমনও দেখতে পাবেন, ছোট ছোট বাচ্চারা গাছের উপর উঠে দেখছে যে ষড়যন্ত্রের জালটা কিভাবে বোনা হচ্ছে বা এদিকে আক্রমণ করার জন্য কোনো প্ল্যানিং করছে কিনা। বাচ্চারা পর্যন্ত প্রস্তুত আছে এবং লুঙ্গি পরা যে আমাদের কাকা যারা আছেন বা গ্রামবাসী আছেন, তারাও কিন্তু দৌড় দিয়ে যাচ্ছেন। তারা এটুকু মনে করছেন না যে আমি এগিয়ে গেলে আমাকে কিন্তু গুলি করা হবে। আমরা একটু ধর্ষণ প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে ধর্ষণের যে বিচার সেটি কড়াকড়ি করা হবে বলা হচ্ছে। একই সাথে সরকার তারাও বলছে যে এ ধরনের ঘটনা ঘটলে আসলে খুব দ্রুত বিচার করা হবে। এরপরেও আসলে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটেই চলেছে কেন? বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ আমাদের মধ্যে, মানুষরূপী মানুষ, ওরা আসলে মানুষরূপে জন্ম নিয়েছে, আদৌ তারা মানুষ না। এবং তাদের যে বিকৃত মনুষ্যত্ব নিয়ে ওরা, অনেকে বলবেন যে ভুলে যায় যে তাদের ঘরেও কিন্তু মা বোন আছে এবং
এটা আরো ধীরে ধীরে অতিক্রম করছে। আমরা শুনেছি বাংলাদেশের মধ্যে এমন কিছু মাদকদ্রব্য এসেছে যেগুলো নাকি সেবন করার পরে শুধু ধর্ষণই করছে না, যতক্ষণ পর্যন্ত যাকে ধর্ষণ করছে তাকে টুকরো টুকরো না করছে, তাকে মাটিতে পুঁতে না দিচ্ছে। আমরা চাইবো, সরকারের কাছে অনুরোধ করব, অন্তত এই যে মাদকগুলো যেখান থেকে আমাদের বাংলাদেশে আসছে এগুলো যেন বন্ধ করা হয়। এবং এগুলো যদি বন্ধ করা হয় এবং যে বিকৃত মনুষ্যত্বের মানুষগুলো আছে এগুলোকে যখনই শনাক্ত করা হবে যে না সে ধর্ষণ করেছে, তার জন্য একটা কার্যদিবস বাধ্যতামূলক থাকবে এবং তাকে যেন জনসমক্ষে যেন ফাঁসিটা দেওয়া হয়। তাহলে হবে কি, পরবর্তী সময় যে বা যারাই পরবর্তী সময় ধর্ষণ করার মন মানসিকতা নিয়ে এগোবে তারা অন্তত একবার না হলেও শতবার ভাববে যে আমার কিন্তু পরিণতি ফাঁসি। আপনি বলছিলেন যে জনসমক্ষে ফাঁসি দেওয়ার কথা, মানে এরকম বিধান তো আসলে সরকারের যে আইন সেখানে তো নাই, মানে তাহলে এটা কিভাবে সম্ভব হবে? আইনের জন্য জনগণ না, জনগণের জন্য আইন। আমাকে প্রথমে ভাবতে হবে যে আমি যে দেশের বাসিন্দা সেই দেশের সুবিধার্থে আইন হওয়া উচিত। এটার জন্য আমি মনে করি যে এরকম কিছু যদি করা হয় সিস্টেম, তাহলে অবশ্যই অবশ্যই এগুলো বন্ধ হবে। সেক্ষেত্রে তো আসলে শরিয়া আইনে তাহলে বিকল্প এখানে নাই। আপনি যদি মনে করেন যে শরিয়া আইনের বিকল্প নাই, বিকল্প বের করে নিতে হবে। শরিয়া আইন যদি আপনি বলতে যান তাহলে বলবে যে জামাত বিরোধী দল তারা তাদের আইনকে করার জন্য, এস্টাবলিশ করার জন্য, হয়তো আমরা যেহেতু 11 দলীয় সঙ্গে আছি তাহলে আমি এই কথা বলছি এখানে। আমরা দেখলাম যে রাজধানীতে রামিসা যে হত্যাকাণ্ড, ধর্ষণের পরে এই হত্যাকাণ্ডের যে রায় সেটি ইতিমধ্যে হয়ে গেছে এবং সেই রায় কার্যকরের কথা বলা হয়েছে 1 মাসের মধ্যে, এটি প্রধানমন্ত্রী বলেছেন। ইতিমধ্যে 1 মাস পার হয়ে গেছে, আমরা রায় কার্যকর দেখতে পারিনি, কি বলবেন? প্রথমে ইসলামী শরিয়া অনুযায়ী তো দাবি জানানো হয়েছিল যে যেন যে ধর্ষণকারী আছে তাকে সেভাবে যেন বিচারটা করা হয়। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন যে আমরা কিন্তু মধ্যযুগে নেই, আমরা আধুনিক যুগে। তো প্রায় 1 মাস হয়ে গেল যে রামিসা হত্যাকারীকে ধরার পর যে না তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, কিন্তু দেখা গিয়েছে প্রধানমন্ত্রী যে বলার পরেও যে 1 মাস পেরিয়ে গেল, সেটার কিছু হচ্ছে না। ওনার কথা মতো কাজ করা হয়নি। এবং যিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি যে বললেন যে আধুনিক যুগে, তো উনার আধুনিকতাটা আর কতদিন পরে আসবে আমার প্রশ্নটা রয়ে গেল। উনি কি এখনো আধুনিক হননি? উনি কি এখনো আধুনিক যুগে বসবাস করছেন না? কিসের অপেক্ষায় আছেন যে রামিসার যে হত্যাকারী বা ধর্ষণকারী যাই বলবো নরপিচাস, তাকে ফাঁসির ডুরিতে ঝুলানোর জন্য কোন আধুনিকতার অপেক্ষায় তিনি বাস করছেন? বলছিলেন যে মাদকের কারণে অনেকে ধর্ষণ করছে, কিন্তু এরকম ঘটনা তো অনেকে আছে যে মসজিদের ইমাম বা এই ধরনের যারা মাদকের সাথে আমরা যেমনটা জানি যে তারা সাধারণত যুক্ত থাকেন না, মানে এরকম বিভিন্ন মাদ্রাসায় তো ধর্ষণের ঘটনা ঘটছে, এই ব্যাপারে কি বলবেন? আসলে এগুলো না অনেক আগে থেকে হয়ে আসতেছে। আপনি খবর নিয়ে দেখবেন যে একজন শিশু থেকে একজন নারী কিন্তু তার ঘরেও দেখা যায় তার খুব কাছের লোকগুলোর কাছ থেকেই কিন্তু মলেস্টেড হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। যে হয়তো দেখা যায় তার ফ্যামিলি মেম্বারের মধ্যে তার চাচা, মামা কিংবা কোনো কাজিনের মাধ্যমে। কিন্তু বর্তমানে আমরা মিডিয়া এতটা অ্যাক্টিভ যে সব খবর আমাদের কাছে চলে আসে। একেকজনের হাতের মোবাইল একেকটা মিডিয়া আকারে কাজ করে। আর আপনি এখানে বলবেন যে বিভিন্ন মাদ্রাসা মসজিদগুলোতে এগুলো হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আর বর্তমানে বিরোধী দল যেহেতু জামাত, সেই ক্ষেত্রে এটাকে বেশি এমনভাবে তুলে ধরা হয় যে সব ধর্ষণ জামাত করছে। কেন, রামিসা যে ধর্ষণকারী সে তো বিএনপির, তার বেলায় কি বলবেন আপনি? ধর্ষণকারী আমার কথা হলো ধর্ষণকারী যেই দলেরই হোক না কেন তাকে অবশ্যই অবশ্যই ফাঁসি দিতে হবে। যদি আমাদের এনসিপির মধ্যেও কোনো ভাই কারোর সঙ্গে এই ধরনের জঘন্য কাজ করে থাকে এবং তা যদি প্রমাণিত হয়, আমি চাইবো তারও ফাঁসি হোক। আপনি বলছিলেন যে চাচা, মামা, খালু এরকম অনেকের দ্বারাই হচ্ছে, কিন্তু আমরা তো এটাও দেখছি মানে বাবার দ্বারা অনেকে ধর্ষণ শিকার হচ্ছেন। মানে একজন মেয়ে, মানে তাকে পৃথিবীতে যে এনেছেন, মানে তিনিও এটার বাইরে যেতে পারছেন না, এই সমাজ নিয়ে আপনি কি বলবেন? ওই যে বললাম না, বিকৃত মস্তিষ্ক নিয়ে কিছু মানুষ রূপে অমানুষ আছে। তাদের মধ্যে যখন ওই চেতনা জাগ্রত হয় তখন সে এটাও ভুলে যাচ্ছে যে তা কার দিকে কুদৃষ্টিটা দিচ্ছে, কার দিকে হাত দিচ্ছে বা কাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সে তার মেয়ে
তার বোন না কি তার কি বলবো, খুবই ভয়াবহ অবস্থা, জঘন্য। এখানে আসলে মাদকের কথা বলছিলেন আপনি, মানে মাদক ছাড়াও আপনি মনে করেন কিনা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো সামনে আসে, এগুলোর কারণে মানুষের যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, এখানে আরেকটা জিনিস কাজ করে, আপনি দেখবেন বেশি নিম্নবিত্ত পরিবারে কিন্তু এগুলো বেশি হচ্ছে। আপনার উচ্চ যারা আছে পর্যায়ে তাদের দেখা যায় তাদের পরিবারে কিন্তু এই ধরনের আলামত খুবই কম পাওয়া যায়। আর নিম্ন পরিবারে, মধ্যবিত্ত পরিবারে যারা আছে এই সমস্ত পরিবারে এতটা দেখা যায় যে একই পরিবারে বাবা মা ভাই বোন খুব স্বল্প একটা জায়গায় সবাই একই পরিবারে খুব গাদাগাদি করে বসবাস করে। আর সেক্ষেত্রে যেটা আপনি বলবেন যে একজন বাবা যেটা করছে, একেবারে নিম্ন যারা আছে শ্রেণীতে, একজন রিক্সা চালক হতে পারে বা দিনমজুর, সে হয়তো এমন তার সন্তানের সঙ্গে করছে বা করেছে। আপনি বলছিলেন যে নিম্ন শ্রেণীর, কিন্তু এমনটা তো হইতে পারে যারা উচ্চ শ্রেণীর তারা করছে অথচ সেগুলো মিডিয়াতে আসছে না। উচ্চ পর্যায়টা আমাদের কানে খুব কম আসে, ধামাচাপা পড়ে টাকার জন্য। যদিও কখনো চলে যায় কোনো কিছু, তাহলে দেখা যায় আইন তাদের কাছে ওই টাকা দিয়ে কিনে ফেলা হয় যাতে ওই খবরটা সম্প্রচারিত না হয়। আমরা দেখলাম যে স্থানীয় সরকার মন্ত্রী যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে সরকার ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত যে উন্নয়ন হয়েছে বিগত সরকারের আমলে 15 বছরেও তা হয়নি। আপনার চোখে কি কি উন্নয়ন দেখলেন? উন্নয়নের ক্ষেত্রে আসলে প্রত্যেকটা সময় দেখা যায় যে বা যারাই আসে তারা মনে করে যে আমরাই উন্নয়ন করে ফেলছি। আর এই 4 মাসে উনারা এমন কি করে ফেলেছেন যে 15 বছরে উন্নয়ন করেনি। কারণ ফ্যাসিস্ট খুনি হাসিনা বলেছে উনি ডিজিটাল বাংলাদেশ গড়ছেন এবং এই করছেন, সেই করছেন। করতে, করতে একেবারে বাংলাদেশকে কোন দিকে নিয়ে চলে গেলেন যে বাংলাদেশের ব্যাংকগুলো লুটপাট করে একেবারে 24শে গণঅভ্যুত্থানের আগেই উনি একটা ট্যুর দিয়েছিলেন অনেকগুলো লাগেজ সঙ্গে করে ভরে, ভরে নিয়ে। এই বাংলাদেশের টাকাগুলো বিভিন্ন ব্যাংকগুলোকে লুটপাট করে নিয়ে ওনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে, বিশেষ করে এস আলমকে নিয়ে ওনারা যেভাবে এই ব্যাংকগুলোকে টাকা পয়সা লুটপাট করেছেন বা হস্তক্ষেপ করেছেন, এক পর্যায়ে বলবো ব্যাংক ডাকাতির মতো করেছেন ওনারা। কোনো একটা ব্যাংক এভাবে রাখেনি যে সেগুলোতে অর্থ ছিল। এই টাকাগুলোকে বাইরে ওনারা পাচার করে দিয়েছেন। এবং এখন দেখেন আপনি আবার বাংলাদেশের এই বর্তমান সরকার যদি চায় যে বাইরে থেকে লোন নিতে যাবে, টাকাগুলো ঘুরে ফিরে ওখান থেকেই আসবে। আর ফখরুল ইসলাম সাহেবের কথা বলছেন, যে মির্জা ফখরুল ইসলাম বলছেন যে গত 4 মাসে উনি এটা করে, ওনাদের দল যেটা করেছে বিগত 15 বছরও সেটা হয়নি। আমি জানি না উনি কোন সেক্টর থেকে এই কথা বলছেন। তবে যেহেতু মাত্র 4 মাস হয়েছে, তবে ওনারা বিভিন্ন কার্ড যে সিস্টেমটা চালু করছেন এর পেছনে প্রচুর খাত ব্যয় হবে এবং এটা গিয়ে এই এক পর্যায়ে দেখা যাবে যে এটা করতে গিয়ে ওনারা যে প্রকল্পগুলো হাতে নেবেন, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবেন না। অর্থের ঘাটতি পড়বে এবং এই অর্থের ঘাটতির পরে যে সিচুয়েশনটা দাঁড়াবে, ওনারা এখন এটা বলছেন তো আর 8 মাস মানে বাজেট শুরু হওয়ার পরে মাত্র 4 মাস গেল, তো কয়েকদিন পরে 1 তারিখ থেকে শুরু হয়ে 1 বছর, সেই 1 বছরের মাথার পরে যখন দেখা যাবে বিভিন্ন প্রকল্পগুলো হাতে নিয়ে বাস্তবায়ন করতে পারেনি, তখন সাধারণ জনগণ বলবে আগেই ভালো ছিলাম, এই সরকার কিছুই করেনি। অভিযোগ করা হচ্ছে যে সরকার টেকনিক্যালি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এই যে অভিযোগ কতটা সত্য? 100% সত্য বলবো আমি এই কারণেই যে এখন চোরে চোরে মাস্তুতো ভাই, আমি বলবো এই ক্ষেত্রে যারা আড়ালে ছিল, যাদের যে ব্ল্যাক মানি আমরা যেটা বলি, তাদের কাছে তো অনেক অর্থ, এই যে অর্থগুলো লুটপাট করেছে, বাইরেও গিয়েছে এবং তাদের বস্তায় বস্তায় টাকা কোথায় কোথায় আছে তারাই বলতে পারবে। তো তারা একটু আড়ালে ছিল, এখন জনসমক্ষে এসে কি বলবো, ওনারা একজন একজনের ভাই ব্রাদার হয়ে গিয়েছেন। আপনি কিছু কিছু জায়গায় দেখবেন যে এরা যখন প্রোগ্রামে যায় তখন কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ বলে না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। যতই উপরে বিএনপির পোশাক ধারণ করুক না কেন অভ্যন্তরীণভাবে, সব যে আওয়ামী লীগ, আর এরা যে পরবর্তী সময়ে দেশকে আবার কোন পথে নিয়ে যাবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। তবে আমি প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো যে আপনারা যাই করবেন ভেবেচিন্তে, কারণ 24শে গণঅভ্যুত্থানের পর আপনাদেরকে একটা সুযোগ আপনারা পেয়েছেন, যদিও আমরা বলি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনারা এসেছেন,
এটা অবশ্যই 100% সত্যি কথা। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আপনারা আছেন, তো সেক্ষেত্রে যে দেশটা 24শে গণঅভ্যুত্থানের পর আমরা যেভাবে চেয়েছিলাম রক্ষা করব স্বাধীনতা, যেটা 54 বছর আগেও একটা স্বাধীনতা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পরাধীন অবস্থায় ছিলাম ভারতের কাছে। আর সেই ভারত থেকে আমরা সরে দাঁড়ানোর জন্য যে 24শে গণঅভ্যুত্থানে আবার যে বাংলাদেশের ছাত্র জনতারা জাগ্রত হয়ে এই যে নতুন একটা বাংলাদেশ নিয়ে আসলো, তো আমরা চেয়েছিলাম যে ইলেকশনের মাধ্যমে আমরা যেন সঠিকভাবে নির্বাচনের মাধ্যমে যেন আমার দেশের প্রধানমন্ত্রী যেন আমরা নির্বাচিত করতে পারি। তো এখানে যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে তার ফলে আমরা বলবো যে তারেক রহমান এসেছেন, উনি এমন একজন পিতামাতার সন্তান যাকে আমি মনে প্রাণে সম্মান করেছি এবং এখনো করি, এবং জন্মের মানে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব, কারণ ওনারা সম্মানের উপযুক্ত। তো তারেক রহমানকে বলবো যে যেই বাংলাদেশকে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশকে আপনি ফ্যাসিস্টদের আপনাদের দলে নিয়ে যেভাবে এগুচ্ছেন, এবং সেই পথে যদি আপনারাও যান তাহলে আপনাকেও সেই পথে যেতে হবে যেখানে খুনি হাসিনা চলে গিয়েছে। সরকার নিজেকে শক্তিশালী করতে যারা বিরোধী মতের আছে, বিশেষ করে জামাত, মানে তাদের লোকজনের প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করতে চায় বা দখল করতে চায় তাদের লোকজনকে দিয়ে, এমন একটি অভিযোগ করা হচ্ছে। এক্ষেত্রে বলবো যে এটা খুবই জঘন্যতম কাজ করা হচ্ছে। প্রথমে ইসলামী ব্যাংকের বেলায় বলবো, সেটাতে হস্তক্ষেপ করা হচ্ছে এবং 8 দিনের পেছনে উঠে পড়ে লেগেছে কোন হসপিটালে মারা যান, আর যতগুলো শিশু প্রাণ চলে গিয়েছে আমরা সবাই মর্মাহত তার জন্য। আর সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি লক্ষ্য করেছেন কয়েকদিন আগে 8 দিনে যারা যে স্টুডেন্টরা আমাদের ইন্ডিয়া থেকে এসেছে, কাশ্মীর থেকে এসেছে, তারা এই লক্ষ লক্ষ টাকা এখানে কিন্তু জমা দিয়েছে যে 8 দিনে পড়াশোনা করে যেন ওরা বেরিয়ে আসতে পারে। এই যে বন্ধ করে রাখা হয়েছে, তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আমরা এমনও দেখেছি কিছু আপনার রোগী এসেছে, রোগীর গার্জিয়ানরা বলছে যে আমাদের রোগীকে আমরা কোনো রকম সেবা পাচ্ছি না, আপনারা প্লিজ এই 8 দিন যে হসপিটালটা এভাবে বন্ধ করে রেখেছেন এটাকে খুলে দিন। কারণ 8 দিনে এমনও কিছু দেখে আমরা জানি যে অস্বল্প টাকায় ওখানে ট্রিটমেন্ট হয়, সুযোগ সুবিধা পায়। তো সাধারণ জনগণ যেখানে পায় সেখানে ওরা বন্ধ করে কি করবে, নিজেরা কিছু প্রাইভেট হসপিটাল তৈরি করবে, এবং সেখানে দেখা যাবে এমন বাণিজ্য হয়, মরা মানুষ নিয়েও বাণিজ্য হয়। একটা মানুষ মরে যায়, তাকে আপনার লাইফ সাপোর্ট দিয়ে এমনভাবে রাখা হয় যে সে বেঁচে আছে, এবং এমন বিল করে হাতে ধরিয়ে দেওয়া হয় যে বা যার পরিবার আপনজন অসুস্থ হয়ে সেখানে থাকে, তারা বোঝে যে তাদেরকে কোন জায়গায় এসে সে বিল পরিশোধ করে বেরিয়ে আসতে হয়। তো আমার অনুরোধ থাকবে প্রধানমন্ত্রীর কাছে, 8 দিনের পিছনে না লেগে আপনারা সামনের দিকে এগিয়ে যান। আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই, পলিটিক্সে আসা কবে, এর আগে কোনো দল করেছিলেন কিনা? জ্ঞান হওয়ার পর থেকে ফ্যামিলির সবাই বিএনপি। আমার বাবা খুব পাক্কা বিএনপি, পারিবারিক সব বিএনপি, একমাত্র আমি জাতীয় নাগরিক কমিটি থেকে এখন জাতীয় নাগরিক পার্টিতে আছি। সেক্ষেত্রে আমাদের ঘরে কিন্তু তর্ক বিতর্ক সবসময় লেগে থাকে। আমার বাবা সবসময় বলে যা করছিস ভালো করছিস না, ফিরে আয়, ফিরে আয়, মানে ফিরে আয় বিএনপিকে সমর্থক। এমনও হয়েছে আমি ইলেকশনের দিন আমার বাবা আমাকে বলছে ভোট দিতে যাচ্ছিস ধানের শীষে দিয়ে আসবি। আমি বললাম যে বাবা আমি কিন্তু আর্মি কল করব। কেন? তুমি আমাকে চাপ প্রয়োগ করছো, আমি কিসে ভোট দিব তুমি কেন বলবে? আমার বাবার সঙ্গে কিন্তু আমি হাসি মুখে বলিনি, একটু রাগান্বিতভাবে বলেছিলাম। এখন আপনি বলবেন যে আমি কিন্তু ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম না, আমাদের যে আপসীন নেত্রী ছিলেন আমার খুব প্রিয়, কি বলবো, আমার খুব ইচ্ছে ছিল যে ওনাকে কাছে গিয়ে যেন একবার জড়িয়ে ধরি, সেইটা আমার আদৌ পূর্ণ হয়নি, তার আগে উনি চলে গিয়েছেন। তবে মহান আল্লাহ যেন ওনাকে বেস্ট নসিব করেন। এবং বাবার কাছ থেকে জিয়াউর রহমান সম্বন্ধে যতখানি শুনেছি বিএনপি সমর্থনে ছিলাম, কিন্তু এই যে গত 17টা বছর বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু নির্যাতিত হয়েছে, এবং শুধু তারা না, তাদের পরিবার পরিজন সবাই হয়েছে। এমনকি আমার বাবাকেও হুমকি দেওয়া হয়েছে, বাসায় এসে হুমকি দেওয়া হয়েছে। আমার বাবা কিন্তু কোনো বড় নেতা না, শুধু সমর্থন করে, এমন সমর্থন করে আমার বাবা, আপনি শুনবেন বেগম খালেদা জিয়াকে আমার বাসা কিন্তু কেন্দ্রীয় কারাগারের কাছে, পুরাতন যেটা, একেবারে এতটা কাছে, আমার বাসা থেকে 2 মিনিট কারাগারের গেট। তো যেই দিন নিয়ে আসছিল সেদিন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি খালেদা জিয়াকে কাছে গিয়ে দেখবো, আমাকে যেতে দেন।
খুব কান্না করছিলাম। আমার হাজবেন্ড আমাকে ছিটকিনি দিয়ে আটকে রেখেছে, আমি যেন বেরোতে না পারি। কিন্তু টিভিতে দেখছিলাম যে আমাদের নেত্রীকে নিয়ে আসা হচ্ছে, কারাগারের ভিতরে যাবে এবং ওনার সঙ্গে ওনার যে টেক কেয়ারের জন্য যে ফাতেমা ছিলেন উনি ছিলেন। তো আমি বলছি আমি যাব, আমি আমার ওই নেত্রীর সঙ্গে আমি কারাগারে থাকবো, আমি এমনটা বলেছিলাম। উনি ছিটকিনি কেন দিয়েছেন? উনি কি আওয়ামী লীগ করতেন নাকি? উনি পিএনপি, কিন্তু আমি এতটাই ওনাকে পছন্দ করি বা করতাম যে তখন আমার হাজবেন্ড আমাকে আটকে রেখেছিল। আমি এটা বলবো কিছু না হয়, হ্যাঁ হ্যাঁ, যে এরকম কিছু যেন না হয়, আমি যেন ওখানটা যেতে না পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাজনীতি করছি, বেগম খালেদা জিয়ার মতো যেন আপোষহীনভাবে লড়াই করতে পারি মাঝপথে, সত্য এবং ন্যায়ের পথে থেকে, এটা আমার থাকবে। আর আপনি বলছেন যে ওই যে বললাম না যে না, দলের ক্ষেত্রে যে রাজনীতির ওই পর্যায়টা, এবং তার আগে কলেজ লাইফে জাপ্পা যেটা ছিল, শফিউল আলম প্রধান, ওইখানটায় আমার বান্ধবী এবং বান্ধবীর মা খুব ভালো রাজনীতি করছিলেন। সেক্ষেত্রে কলেজে থাকার সময় ওখানে নিয়ে গিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে একটা পদেও রাখা হয়েছিল, যদিও আমি ওই সময় তেমন একটা রাজনীতি বুঝি না। তারপর সরে এসেছি, মিটিং মিছিল করতে গিয়ে বাবার কাছ থেকে বকা খেয়েছি, যেহেতু বিএনপি করে। সেটা ছিল আমার প্রথম। আর আপনার এই যে এই রাজনীতিতে এইভাবে আসা, এটা হওয়ার পর গণঅভ্যুত্থানের তো সেই সময়টা আমরা দেখেছি যে অনেক নারীরাই সামনে ছিলেন। তো সেই সময়কার যে অভিজ্ঞতা, সেই গল্পটা একটু শুনতে চাই। সেই সময়ের অভিজ্ঞতা বলবো যে আমি এমন একটা জায়গায় ছিলাম, সেখানে আওয়ামী লীগের একেবারে বলা যায় যে পুরান ঢাকা, আপনি হাজী সেলিমের নামটা শুনেছেন? হ্যাঁ, তালা সেলিম বলেন বা যাই বলেন, দখল সেলিম বলেন, ওনার কাজই ছিল যার যে জমি, যার বিল্ডিং, যেটাই ওনার চোখে পড়বে সেটাই ওনার ছেলের নামে, ওনার ওয়াইফের নামে, ওনার নামে, কতজনের নামে যে আপনি চকবাজার গিয়ে দেখবেন এক একটা টাওয়ার ওনাদের ফ্যামিলি মেম্বারের নামে, এবং আপনার নবাবাড়ির ওই পাশে অনেকগুলো আছে। তো এরকম ওনারা দখলবাজি করে অনেক কিছু রেখেছেন। তো ঘাঁটি বলা যায় আমাদের পুরান ঢাকায়। আর সেক্ষেত্রে ওই যেহেতু 17টা বছর ধরে ওনারা এই রাজত্ব কায়েম করেছেন, সেক্ষেত্রে আমাদের বাসাটা এমন একটা স্পটে, সেখানে যে ওয়ার্ডগুলো আছে 3টা ওয়ার্ডের এই যে আন্দোলন চলাকালীন সময় যে ওয়ার্ড কমিশনার ছিলেন, তাদের দলবল নিয়ে হেলমেট পরে একেবারে চাংখাপুল এলাকা, নামটা নিশ্চয়ই শুনে, যে শহীদ আনাজ যেখানে গুলি করা হয়েছিল, সেগুলোতে প্রতিদিন ওরা এমনভাবে পাহারা দিত কেউ যেন ওই পাশ থেকে বেরিয়ে চাংখাপুল ওভারটেক করতে না পারে, এমনটা করেছিল। যদি ওখানে বের হওয়ার চেষ্টা করেছি যে আপা ওদিক দিয়ে কোথায় যাচ্ছেন, এই তো লাস্ট ফার্মে যাবো ওষুধ নিতে, এখন নেওয়া যাবে না, এমনটাও করেছে। মুভ করে পেছনের সাইড থেকে বের হয়েছি। তো এই ছিল আমার দিক থেকে বলা। আন্দোলনে যুক্ত ছিলেন কিনা সরাসরি? হ্যাঁ, আমি শেষের দিকে ছিলাম। আপনার গিয়ে যখন আপনার কারফিউ এবং কারফিউ যেটা আমাদের কি বলে, রংপুরের যে আমাদের আবু সাইদ ভাই যেদিন হলেন, সেদিন আমি কলাবাগানের দিকে ছিলাম। যখন শুনলাম যে এরকম গুলি করা হয়েছে এবং যখন দেখলাম, এর আগে আমি কয়েকদিন বেরিয়েছি, আমি বলবো না, আমার মোবাইল যদি করা হয় তাহলে আমি গাজীপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তবে 19 তারিখ থেকে একটু ছিলাম, একেবারে বাড়ির লোকজনদেরকে না জানিয়েই চুপে চুপে বেরিয়ে পড়েছি। তবে যে সম্মুখ সাহিত্যে যারা বলবেন যে যারা আমাদের যে প্রধান সমন্বয়কারী যারা ছিল, তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিলেন, আমরা জনতারা তাদের ডাকেই কিন্তু রাজপথে আমাদের জায়গায় ছিলাম। অনেকে প্রশ্ন করে আপনি কোথায় ছিলেন, আপনাকে দেখিনি। আমি কি লোক দেখানোর রাজনীতি মিটিং মিছিল আমাকে করতে হবে যে আমি একটা ভিডিও করেছি, ছবি করেছি, এগুলো দেখো, তোমার দেখতে হবে? এই যে আপনার পরিবার বিএনপি করে, সেখান থেকে আপনি বিএনপি না করে এনসিপিতে কেন আসলে যুক্ত হলেন? আমাকে কিন্তু বিএনপি থেকে আমার এলাকায় বলা হয়েছে যে আপু, যেহেতু আন্দোলন এবং আন্দোলনের পর যখন জাতীয় নাগরিক কমিটিতে আমি, তখন 24শে গণঅভ্যুত্থানের পরে আমাদের মধ্যে এমন একটা চেতনা জেগেছিল যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে মাঠ ছাড়া যাবে না। সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে নতুন একটা দল আসুক, কারণ বিএনপি সরকারের যে দলটা, এটার উপর না আমার অন্তত আস্থা হারিয়ে ফেলেছিলাম। যারা আমাদের প্রিয় নেত্রীকে যারা ভালো ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারেনি, এবং বলা যায় যে যখনই হয়েছে যে কি বালুর ট্রাক ও মুক্তমুখ, বা ওরা সবসময় ঈদের পরেই যা করার করবে, কত ঈদ আসলো কত ঈদ গেল, কিন্তু ওদের আর কিন্তু নেত্রীর জন্য রাজপথে ওইভাবে আমি দেখিনি না আমার জন্য। তো
তো সেক্ষেত্রে তাদের প্রতি যে আস্থা সেটা আমার বলবো যে একেবারে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে আমি ভাবলাম যে তারা তো এত বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সরাতে পারে নাই, কিন্তু যারা সরিয়েছে তাদের সঙ্গে থাকবো। তারা অরাজনৈতিক হিসেবে যদি কোনো কিছু করে দেশের জন্য তাদের সঙ্গে থাকবো, সেই থাকা থেকেই আমার এখন পর্যন্ত থাকা। এনসিপি প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা দেখলাম যে জাতীয় নারী শক্তি সেটা প্রতিষ্ঠিত হলো। আমরা তো জানি যে জামাতে যেমন মহিলা জামাত আছে, বিএনপিতে এরকম মহিলা দল আছে, আওয়ামী লীগ এরকম ছিল। মানে এনসিপি তো বলে যে তার নতুন বন্দোবস্তের কথা বলে, নারী পুরুষ যেখানে সমানভাবে রাজনৈতিকভাবে বেনিফিটেড হবে। মানে তারপরে আপনারা জাতীয় নারী শক্তি কেন করলেন? এটার মূলত কারণ হলো, আপনি দেখেছেন যে 24শে গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, পুরোটা ইউনিভার্সিটি এলাকা যখন জড়ো হয়ে তারা মধ্যরাতে বেরিয়ে পড়েছিল, সেই নারীগুলোকে কিন্তু অনেকে আমরা হারিয়ে ফেলেছি। তারও মূলত কারণ হচ্ছে আন্দোলনটা শেষ হয়ে যাওয়ার পরে অনেকে তাদের খোঁজ খবর নেয়নি তারা কিভাবে আছে। কারণ যারা আন্দোলনে ছিল তাদেরকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যারা জেনেছে যে আন্দোলনে গিয়েছে, যেমনটা বিএনপির লোক তখন তো বলেছিল যে আরে এই ছাত্ররা, এই ছেলেপেলেরা এই দেশকে স্বাধীন করে দিল, চোখে পানি পর্যন্ত চলে এসেছিল। এবং মাস না যেতেই ওদেরই ভাষা হয়ে গেল যে তোমরা কারা, আঁঠু সমান, জমিদারের নাতিপুতি, অমুক তমুক, নানান কথাবার্তা, মানে চেনেই না। তো সেই তো আমি যখন বলবো যে এই যে নারীরা যারা এসেছিল, যারা ভুলে গিয়েছিল যে পড়াশোনা করতে এসেছি, আমার ভাইরা যখন আজকে রাজপথে আছে এবং যখন ওই যে রাজাকার গালিটা দেওয়া হয়েছে তা সবার কিন্তু লেগেছিল যে রাজাকার যখন বলা হয়েছে ঠিক আছে আমরা সবাই রাজাকার, তাহলে মাঠে নামি। সেই মাঠে নামার পরে যে নারীরা নেমেছিল তাদেরকে আমরা দেখেছি আন্দোলনের পর তারা একেবারে তাদের জায়গা থেকে সরে গিয়েছে, বিভিন্নভাবে সরে গিয়েছে। আপনি হয়তো এমনও জানেন কিনা আমি জানি না, এই নারীদের মধ্যে অনেকে ধর্ষিত হয়েছে আওয়ামী লীগ যারা ছিল তাদের আন্দোলন চলাকালীন সময়, ইনফ্যাক্ট কনসেপ্টও করেছে। যাই হোক, আল্লাহ রহম করুক, আর তাদেরকে হেদায়েত করুক। আমরা যদি দ্বিতীয় কখনো আরেকটা গণ অভ্যুত্থান আসে, জানি না তারা কি করবে, তবে ভয় পাই না। আর যেটা বলবো যে ডক্টর ইউনূস থাকাকালীন সময়েও যদি ওইভাবে যদি উদ্যোগটা নিত যে এই নারীরা কোথায়, নারীরা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, জুলাই একটা প্রোগ্রাম উনি করেছিলেন, জুলাইয়ের কন্যা নামে ওসমান উদ্যান যে মিলায়তন ছিল সেখানে একটা উনি করেছিলেন, করার মধ্যে সীমাবদ্ধতা হয়ে গেছে। সেখানে আমরা দেখেছি যে নারীদের মধ্যেও বিভেদ একটা বেঁধে গেল যে ঢাবি কেন্দ্রিক বা প্রাইভেট ইউনিভার্সিটি, এটা শুধু নারীরা না, ছেলেদের মধ্যেও আমরা এই জিনিসগুলো দেখেছি যে এই যে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলো আওয়ামী লীগের লোকরা, এই ছাত্রদেরকে এমনভাবে করেছে। আপনি মনে আছে কি না যে প্রাইভেট এবং ঢাবি ছেলেরা শাহবাগ কি বলে নীলক্ষেতের ওই মোড়টায় কিরকম মারামারি, ওকে মারছে ওকে মারছে ওকে মারছে, পরে হাসনাত আবদুল্লাহ গিয়েছিলেন, ওনার পর হামলা করা হয়েছে। কিন্তু নারীদের ব্যাপারে যেটা বলবো যে নারীরা হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা খুবই মর্মাহত। তাদেরকে এক করতে আপনারা জাতীয় নারী শক্তিটা করেছি, তাদেরকে খুঁজে খুঁজে আমরা নিয়ে আসবো। শুধু ওই নারীরা না, যেই নারীরা মনে করেন আন্দোলনে ছিল না, রান্নাঘরে রান্না করছে, আমরা অন্তত শুধু ঢাকা জেলায় না 64টা জেলা থেকে আমরা চাইবো প্রত্যেকটা নারী যারা খুন্তি দিয়ে রান্না করছে তাদের ওই খুন্তি রান্না শেষ করেও যেন রাজপথে নেমে আসে দেশের জন্য। এই ক্ষেত্রে আপনারা যে কথাটা বলেন যে নারী এবং পুরুষের রাজনৈতিক যে যোগ্যতা, মানে এটি আসলে রাজনৈতিক যোগ্যতায় বিবেচনা করা হবে, শুধুমাত্র নারী বলে তাকে আলাদা করা হবে না। আপনারা চাইলে এনসিপিতে তো কাজ করতে পারতেন, আলাদা করে জামাতের মতো, বিএনপির মতো, আওয়ামী লীগের মতো নারীদেরকে নিয়েই কেন কাজ করতে হবে? মানে এর ফলে আপনি মনে করেন কি না যে আসলে নারীদেরকে সাইড করা হচ্ছে, বা এখন যেমনটা আপনারা অভিযোগ করছেন বিভিন্নভাবেই নেতৃত্বের জায়গা থেকে আপনারা কিছুটা অসম্মানিত হচ্ছেন? নেতৃত্বের জায়গা থেকে অসম্মানের জায়গাটা যেটা বলবেন আমি জানি না আপনি কোনটা মিনিং করে বলছেন। তো আমি বলবো যে না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। নারী শক্তি নামটাই যেন কেন একটা পাওয়ারফুল মনে হচ্ছে, যে নারী শক্তিগুলো যেন হারিয়ে না যায়, নারী শক্তির মধ্যেই যেন সব নারীরাও একত্রিত হয়। আর অবমাননার ক্ষেত্রে যেটা বলবেন যে যদি কেউ আমাদের নারীদেরকে যদি বৈষম্যের শিকার করে কিংবা কোনো পর্যায়ে যদি দেখা যায় যে সম্মান করছে না, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা দেখেছি যে জুলাইয়ের সেই সময়টাতে অনেক নারীরাই ছিলেন, নেতৃত্বের জায়গা থেকেও ছিলেন। তো জুলাই পরবর্তী যে সময়
যদি দেশের কথাই বলি সেখানে, অথবা রাজনৈতিক দলগুলোর কথাই যদি বলি, মানে সেখানে নারী নেতৃত্বে যে স্পেস কতটা দেখলেন? সম্মানের ক্ষেত্রে আমি বলবো যে সংসদে একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনি বিএনপির এক নেতা মাথায় টুপি পরে যেভাবে কথাগুলো বলেছিলেন যে পর্দার ভেতরে থাকা, এই যে অসম্মানটা করলেন যে আমরা তো এপাশে আমাদের নারীদেরকে দেখতে পাচ্ছি, তা আপনারা আড়ালে ওখানে কারা আছেন আপনাদেরকে দেখতে পাচ্ছি না, এই যে অট্টহাসির মতো একটা কথাবার্তা বললেন, এটা বলবো যে আমি একটু অসম্মান করা হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে বিএনপি যেটা করেছে যে ওনাদের ৫০ জন নারীর ভেতরে দেখা গিয়েছে প্রায় ৩৬ জনকে যে সুযোগটা দিয়েছেন, বিরোধী দলে যে আপনার ১৩ জন আছে তাদেরকে সেই সুযোগটা দেয়নি। সেক্ষেত্রে আমি বলব আমাদের নারীরা বৈষম্যের শিকার হয়েছে। এবং আপনি বলছিলেন যে সংসদে যখন মনিরুল ইসলাম তিনি যখন বলছিলেন যে কে আসে কে যায় আসলে বোঝা যায় না, মানে আমরা দেখলাম যে সেই সময় যারা নারী ছিলেন সেখানে তারাও অনেকে টেবিল চাপড়িয়েছেন এবং তাদের মাথায়ও হিজাব ছিল। মানে এই যে নারী হয়ে নারী ব্যাপারে যখন কেউ মন্তব্য করে সেটাকে এনজয় করা যে ব্যাপারটা, মানে এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই খারাপ জঘন্য কাজ হয়েছে। একজন নারী হয়ে একজন নারীকে অপমান করা হচ্ছে। সেই সময় উনি টেবিল চাপকে দিয়ে যে বাহবা দিয়েছেন, এটা আমি বলব খুবই জঘন্য এবং লজ্জাজনক কাজ উনি করেছেন। কারণ এটা আমরা আশা করিনি ওই লোকটা এইভাবে কথা বলবেন। আর ওনাদের দলের যে নারীরা ভুলে যাবেন যে বিরোধী দলের নেত্রী সম্বন্ধে বলা হচ্ছে বলেই আমি টেবিল চাপকাবো। এখানে আপনি দেশের কথা বলছিলেন বা সংসদের কথা বলছিলেন, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে মানে নারীর জায়গাটা কোথায়? মানে আমরা যদি সরাসরি বলি এরকম করে, আমরা দেখতে পাই মিছিল মিটিং হলে অবশ্যই তাকে সামনে রাখা হয়, বিশেষ করে নারীদেরকে, যেন প্রোটেকশনটা ঠিকঠাক থাকে। কিন্তু পরবর্তীতে নেতৃত্বের জায়গা থেকে যদি বলি, আসলে সে অর্থে আমরা দেখতে পাই না। এই ব্যাপারে কি বলবেন? অন্যান্য দলে কি করছে আমি জানি না, তবে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে অলরেডি আমরা যেটা বলবো আমাদের নারী শক্তির ২ জন নারী কিন্তু এখন এমপি। আর তাছাড়া এর বাইরে আমাদের মনিরা শারমিন আপু আছেন, যথেষ্ট ভালো কাজ করছেন। উনি আমাদের আহ্বায়ক এবং বাকি ২ জন যে আমাদের এমপি উনি আমাদের সদস্য সচিব এবং সংগঠক হিসেবে আছেন আমাদের কমিটিতে। তো মনিরা শারমিন আপু খুব সুন্দরভাবে কাজ করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনাদের স্কুল একটা উনি আলাদাভাবে কাজ করছেন এবং গত পরশুদিন উনি বরিশাল গিয়েছিলেন এটা নিয়ে কাজ করতে এবং সেখানে উনি যে প্রজেক্টটা এই যে কাজ করছেন খুবই ভালো কাজ করছেন এবং এভাবে আমি মনে করি যে নারীরা এগিয়ে যাবে। আমরা দেখলাম যে বিজয়নগরে 11 দলীয় জোটের যে সমাবেশ ছিল সেইখানে নারীদের সামনে বসাকে কেন্দ্র করে, বিশেষ করে স্টেজের সামনে আপনি একটি পোস্ট শেয়ার করেছেন এবং লিখেছেন সেখানে যে বেটাগিরি মুর্দাবাদ। এটি কি কোনো স্যাটায়ার ছিল কিনা? হ্যাঁ, আমি এরকম একটা পোস্ট দিয়েছিলাম কারণ সেদিনের প্রোগ্রামের সময় যে ছবি একটা নিয়ে সবাই যেভাবে পোস্ট দিচ্ছিল, বিশেষ করে কমেন্টগুলো খুবই খারাপ ছিল। আমরা দেখেছি নারীরা পুরুষরা তো করছেই, নারীরাও করছে, খুবই বাজে মন্তব্য করছে এবং এক পর্যায়ে আমি ওই পোস্টটা দিয়ে বেটাগিরি মুর্দাবাদ বলেছিলাম। তা এই ক্ষেত্রে এই জন্যই বলেছিলাম সেই চিন্তাধারা থেকে যদি এরকম চিন্তাধারা আসে যে হ্যাঁ 11 দলের নেত্রী যারা আছেন নেতারা তাদের পদতলে আমাদেরকে অবস্থান দিয়েছেন, সেক্ষেত্রে মুর্দাবাদ আমি অবশ্যই বলবো। আর পরবর্তী সময়ে আমি আরেকটা যেটা পোস্ট করেছি আমাদের মনিরা শারমিন আপুই পোস্ট করেছিলেন, সেটা দিয়ে যে আজকে যারা এখানে অবস্থান করছে তারাই আমাদের আগামীর নেত্রী। তো উনি ওনার দৃষ্টিকোণ থেকে আসলে প্রত্যেকটা জিনিস যার দৃষ্টিভঙ্গি থেকে যে যেভাবে দেখে সে ওইভাবেই কিন্তু উপস্থাপন করবে। আমরা সবাই জানি একটা গ্লাসে যখন পানি থাকে তখন আপনি যখন দেখবেন যে পানিটা কেউ বলবে যে অর্ধেক পানি আছে, কেউ বলবে যে পানি আছে। না, এখানে আপনি লিখেছেন পোস্টে আরও যে নেতাদের পায়ের সম্মুখে অবস্থান করে নিচে এরকম কিছু একটা লিখেছেন। মানে সেখানে আসলে আপনি যদি দেখেন, মানে সামনের সারির কথা যদি আমি বলি, সব কিন্তু 11 দলের শীর্ষ নেতারা আছে। মানে আপনারা যদি বসতেও চাইতেন তাদের হয়তো মানে পরের সারিতেই বসতে হতো, কারণ আপনি যদি নেতৃত্ব কোরামটা চিন্তা করেন, নেতৃত্ব স্থানীয়, সেক্ষেত্রে কিন্তু পরে বসতেন। মানে তখনও কিন্তু এরকম কথা হয়তো আসতো যে নারীদেরকে পেছনেই রাখা হচ্ছে। মানে এরকম মনে করেন কিনা? এক্ষেত্রে আমি বলবো যেহেতু মিডিয়া বা আমাদের বিপক্ষে যারা গিয়ে কথা বলে বা বলবে
তাদের মুখ বন্ধ করার জন্য আমি 11 দলীয় যা নেতৃবৃন্দরা আছেন তাদেরকে বলবো, দৃষ্টি আকর্ষণ করব, পরবর্তী সময়ে আমাদের নারী নেত্রীরা যখনই প্রোগ্রামে বসবে আপনারা অন্তত যেন তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে না হয় বা আপনাদের কে অবমাননা যেন আপনাদেরও না করা হয়, কারণ কান টানলে মাথা মাথা আসে। তো তো আমাদেরকে করা মানে আপনাদেরকেও করছে, যেহেতু আমরা আপনাদেরই বোন। সেক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের বসার স্থানটা ওইভাবে না করে দর্শক সারিতে যেন আমরা প্রথমে বসতে পারি, সেটা ওইভাবে করে ফেললে ভালো। আমরা বলিনি আমাদেরকে স্টেজের উপরে নিয়ে আমাদের আপনাদের পাশে বসান কিংবা আপনাদের পেছনে বসান, যেখানেই বসাবেন কথা উঠে আসবে। তো ওইভাবে বসালে ভালো হয়, অন্তত দর্শকের সারির প্রথম দিকে, তাহলে মনে হয় দৃষ্টিগোচর হবে না। এনসিপি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছি এনসিপিতে এখন যারা আছেন মানে একটা কমন অভিযোগ যে জামাতের বি টিম, মানে আপনি এনসিপিতে একজন নেতৃত্ব পর্যায়ে থেকে মানে এই জিনিসটা মানে কিভাবে দেখেন? অনেকে অনেক কথাই বলে, তবে বি টিম না, আমরা মনে করি আমরা টিম এ। ঠিক আছে, এখন অবস্থানের দিক থেকে আমাদেরকে বি টিমের দিকে নামিয়ে ফেলা হয়েছে। আর আমরা বলবো কি, গণ অভ্যুত্থানে যারা সবার সহযোগিতাই তো হয়েছে, শুধু বলবো না এনসিপিতে যারা আছে তারাই গণ অভ্যুত্থানে ছিল এবং তারাই নাম্বার ওয়ান, সবাই। ছাত্র জনতার মধ্যে সব দলীয় লোকও ছিল, বিএনপিরও ছিল। আর কিন্তু শীর্ষস্থানীয় যারা তারা কিন্তু ছিলেন না, তারা কিন্তু একসময় বলেও ফেলেছিলেন যে আমরা কিন্তু নেই বা আমরা এগুলোর মধ্যে নেই। আপনি দেখবেন ওই ভিডিওটাও আছে। তবে ছাত্রদের মধ্যে যাদেরকে আমরা দেখেছি তারা আবার পরবর্তী সময় বিএনপি সরকার আসার পরে তাদের যে কি বলে ছাত্র দল, যুব দল, এগুলোতে চলে গিয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো যে জিয়াউর রহমান যখন ছিলেন তখন ওই যে বিভিন্ন দল থেকে কিন্তু ওনার দলে যে চলে এসেছিল, সেটা ওই যে মুসলিম লীগ থেকেও এসেছিল বা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেই কিন্তু সংগঠনটা এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এনসিপির মধ্যে যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দল থেকে বা শিবির থেকে আসতেছে, তখন কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি এমনও আমাদের নাহিদ ইসলাম ভাই বলেছেন যে যারা দেখা গিয়েছে যে 24শে গণঅভ্যুত্থানে কোনো রকম কাউকে আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ডে জড়িত ছিল না, গণহত্যায় জড়িত ছিল না, তারা যদি স্বেচ্ছায় আসে তাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে এনসিপির বসন্তে। তো সেটাকেও অনেকে বলেছে যে দেখেছো যে এখন এনসিপি 24শে গণঅভ্যুত্থানে যারা ছিল তারাই আবার আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করছে। কিন্তু তারাও কিন্তু তাদের যে ছত্রছায়ার ভিতর থেকে কিন্তু তারাও কিন্তু আন্দোলনে তাদের নেত্রী বা নেতাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু রাজপথে ছিল অনেকে। কিন্তু অনেকে দেখা গিয়েছে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ বা এই সেই। অনেকে দেখা গিয়েছে যে কোনো আমি তো ওইরকম কোনো পদ পদবিও ছিল না, আমাকে কিন্তু আওয়ামী লীগ কেন ট্যাগ দেওয়া হয়েছে। পরিচিত অনেককে দেখেছি যে ট্যাগ দেওয়ার পরেও তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল যে আমি যেহেতু আওয়ামী লীগের কোনো কি বলে কোনো পদে কোনো ছিলাম না, তারপরেও আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়েছে। আমি শুধু একটা কিছু বলবো যে 24শে গণঅভ্যুত্থানে যারা গুম খুম বা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচারটা যেন হয়। যারা মনে করেন যে না আওয়ামী লীগ পছন্দ করতো বা এরকম কোনো নির্যাতন করেনি ছাত্র জনতার ওপর, তাদের উপর যেন কেউ কোনোভাবে অন্যায় না করে। একটু সংসদ প্রসঙ্গে আসতে চাই, মানে আমরা দেখছি যে সংসদ চলছে, অনেকেই বলছে এটি খুবই প্রাণবন্ত, আবার অনেকেই প্রশ্ন করছেন যে এই সংসদ দিয়ে সাধারণ মানুষের কথাগুলো কতটুকু উঠে আসছে, এই অভিযোগ কিন্তু অনেকে করছে। আপনি কি বলবেন? জনগণের জন্য কথা উঠে আসার ক্ষেত্রে আমি বলবো আপনারা লক্ষ্য করেছেন কি না, তারা নিজ দলের যখন সুযোগ দেওয়া হয় তাদের সময়সীমা খুব ভালো থাকে, আর যখন বিরোধী দলের সময়টা থাকে আপনার সময় সমাপ্ত করা হয়েছে বা খুব রিকোয়েস্ট করলে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেওয়া হয়, কিন্তু কথা শোনার মতো সময়ই নেই ওনাদের। কিন্তু তারা তো বাজেটের অপেক্ষায় আছে। তাদের কি বলবো যে যখনই বাজেটটা বাস্তবায়িত হবে তখন তাদের মুখে হাসিটা আরো অন্যরকম থাকবে। যতখানি না কাজ করবে তার চেয়ে বেশি লুটপাটই করবে। আর বিরোধী দলে যারা আছে তারা কিন্তু কাজ করার জন্যই এখানে আছে।
এই কথা মনে রাখবেন। তবে আমি বলবো যিনি আমাদের সম্মানিত স্পিকার সাহেব ওখানে থাকেন, আমাদের বিরোধী দলে যারাই আছে তাদের কথাগুলো যেন শোনে, সময়সীমাটা যেন বাড়িয়ে দেয়। আর যারাই সংসদে বসেছেন ভুলে যান যে আপনারা সরকারি দলে আছেন। ভুলে যান যে দেশে এটা ভুলে যাবেন না যে কোন জায়গা থেকে আপনারা আজকে এই জায়গায় পৌঁছেছেন এবং জনগণের স্বার্থেই যেন আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হয় এবং সেই পদক্ষেপ অনুযায়ী যেন প্রত্যেকটা পদক্ষেপ বাস্তবায়িত করা হয়, সেভাবেই যেন কাজ করবেন। আমরা যদি দেখি যে আপনারা যে বাজেটটা বাস্তবায়ন করেছেন আগামী 1 বছরের মধ্যে, কাজ তো আমরা দেখবই, এবং সেভাবে যদি আমরা দেখি যে আপনি বাস্তবায়ন করেননি তাহলে কিন্তু সেটা দৃষ্টিগোচর হবে, প্রশ্নবিদ্ধ হবে এবং আমরা জবাবদিহিতার বাংলাদেশ চাই। এবং সেটা যদি আমাদের যে বিরোধী দলে যে আমাদের যারা আছে এনসিপি থেকে আছেন যে 6 জন 2 জন নারী, এনারা যে প্রজেক্টগুলোর জন্য বা যে বাজেট থেকে যে টাকাটা, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, হাসনাত আবদুল্লাহ ওনাকে যখন প্রশ্নবোধ করা হয়েছে বা আসিম মাহমুদ সজীব ভুঁইয়াকে যে আপনারা এত টাকা নিয়ে চলে গেলেন, এটা নিয়ে কিন্তু হাসনাত আবদুল্লাহ উনি ওনার মতো করে কিন্তু একটা খুব খোলাসা করে বলে দিয়েছেন যে কোন কোন খাদে কোন কোন টাকাগুলো খরচ করছেন ওনার মতো। এবং আমাদের আরেকজন আছেন, প্রত্যেকটা সবাই কিন্তু যার যার জায়গা থেকে কি কি কাজ করছেন ওনারা এগুলো কিন্তু শো করছেন যে আমরা এই এই কাজ করছি। কিন্তু এই পর্যায়ে আমরা তো দেখছি না বিএনপির কোনো নেতারা যে দেখাচ্ছে যে আমরা এই কাজগুলো করছি। আমরা একটু স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। সামনে তো নির্বাচন, অনেকেই নির্বাচন করবেন। আপনার নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমার অবশ্যই পরিকল্পনা আছে। মহানগর দক্ষিণে আমি যে আসনে আছি সে আসন থেকে আমি যেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হতে পারি এবং বাকি জনগণের এবং দেশের কল্যাণে যেন কাজ করতে পারি, এটুকু আশা আছে আমার। মনোনয়নের ক্ষেত্রে আমরা যেমনটা শুনতে পাই যে বাণিজ্য করা হয়, বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির ক্ষেত্রে অভিযোগটা বেশি করা হয়। তো এনসিপি তো আসলে নতুন ধারার দল, মানে তাদের ক্ষেত্রে মনোনয়নটা কিভাবে দেওয়া হয়? এখনো কিন্তু স্থানীয় নির্বাচনের জন্য মনোনয়নটা দেওয়া হয়নি। আর যখন দেওয়া হবে আমরা আশা করি যে ওনারা যারা যেই জায়গায় উপযুক্ত, তারা যখন মনে করবে যে না আমার এই প্রার্থীটা তার নির্বাচনী এলাকার জন্য উপযুক্ত, তাকে ওইভাবে সুযোগটা দেবেন। ইনশাআল্লাহ সেই সুযোগটা দেওয়ার পরেই ওনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যে ত্রয়োদশ আসন্ন নির্বাচনটা হয়ে গেল, ওই সময় জাতীয় নাগরিক পার্টি থেকে যখন মনোনয়নটা ছাড়া হয়েছিল, সবাই কিন্তু যে যার মতো, আমরা এমনও হয়েছে যে একই আসন থেকে একাধিক লোক এসেছে এবং এখানে যে বাণিজ্য করার যে ব্যাপারটা সেটা হয়নি এবং এটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বিবেচনা করে বাছাই করে তারপর নিয়ে আসা হয়েছে। মিরর ক্যাফের একটা স্পেশাল সেশন আছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে মন্তব্য করতে হয়। প্রথমেই বিএনপি, পজিটিভ এবং নেগেটিভ। বিএনপির পজিটিভ আমি বলবো যে যেহেতু অনেকগুলো প্রকল্পই ওনারা হাতে নিয়েছেন, ওনাদের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আর নেগেটিভভাবে আমি যেটা বলবো যে ওনাদের দলের যে যারা উচ্চ পর্যায়ে আছে তারা না, যারা মাঠ পর্যায়ে নেতৃবৃন্দরা আছে ওনারা খুব বেশি দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে এবং এক একজনের বাসায় গিয়ে গুম করা বা খুন করার জন্য ওনারা বাসায় হামলা করছে। এগুলো থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনার যে মাঠ পর্যায়ে যে নেতৃবৃন্দরা আছেন তাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং তারা যেন সচেতনভাবে জনগণকে বাঁচতে দেয় বা জীবন ধারণ করতে পারে। চাঁদাবাজি গুম খুন থেকে যেন বিগত সময় যেটা হয়ে গেছে ওই রকমটা যেন না করে, সেভাবে যেন দৃষ্টিটা রাখে। আওয়ামী লীগ, আওয়ামী লীগ সে কি আছে না কার্যক্রম নিষিদ্ধ আছে, মানে তারপরে তো সে দেশে ছিল, মানে তার সম্পর্কে খারাপ দিক বা মন্দ দিক আপনার পর্যালোচনা থেকে? আমি এটা বয়কট করতে চাইবো, তো ওই সম্বন্ধে আমার কিছু বলারই নেই। খারাপ দিক কি আছে? খারাপ তো বলার একেবারে কি বলবো, একেবারে 54 বছর ধরে বাপ দাদার সম্পত্তি মনে করে ওর বাবা যেটা করে গেল আপনার দেশ স্বাধীন হওয়ার পরে, নিজে তো দেশে যুদ্ধের সময় ছিলই না, একেবারে নবাব সিরাজউদ্দৌলার মতো গিয়ে একেবারে স্বেচ্ছায় গিয়ে পাকিস্তানে কারাতে গিয়ে কারাবন্দী হয়ে গেল একেবারে শাওয়ার টাওয়ার নিয়ে। কিন্তু দেশটা বা জাতিটা কিভাবে এগোবে, যে কে দেশে এই যুদ্ধটা
অব্যাহত রাখবে সেভাবে কোনো দিক নির্দেশনা কিন্তু দেওয়া হয়নি বা উনি দিয়ে যাননি। কিন্তু জিয়াউর রহমানকে স্যালুট জানাই যে উনি কিন্তু ওই সময় ওনার দিক থেকে এবং যারা ওই সময় আর্মি সেক্টরে ছিলেন সবাই কিন্তু এবং সাধারণ জনগণ গ্রামাঞ্চলে যাদের বয়স কিন্তু দেখা গিয়েছে যে অল্প স্বল্প তারাও কিন্তু ওই সময় যুদ্ধে ছিল। এবং কেন ছিল? কারণ ওই সময় যে নারীদের উপরে মা বোনদের উপর যে নির্যাতনটা করা হয়েছিল সেটার জন্য অনেকে জাগ্রত হয়েছিল যে আমাদের এই দেশটাকে স্বাধীন করতে হবে। জামাতের পজিটিভ এবং নেগেটিভ। জামাত এমন একটা দল যে দলে দেখা যায় যে তারা তাদের নেতৃবৃন্দর আম, কেউ অসুস্থ হলে বা কেউ কারাবন্দী হলে শুধু তার খোঁজ খবরই রাখে না, আহ, তাদের পরিবার পরিজনের খোঁজ খবর রাখা বা সংসারটা কিভাবে চলছে, এই যে কেয়ার, এই কেয়ারগুলো ওনারা খুব ভালোভাবে করেন এবং ওনাদের রাজনৈতিক করার সিস্টেমটাই যেন কেমন অন্য রকম, যে চালিয়ে নিয়ে যেতে পারেন নেতাকর্মীদের। নেগেটিভ কি আছে? নেগেটিভ আমরা যেটা বলবো যে মুখে মানে বলা হয় যে আম, নারীদেরকে ওনারা সম্মান দিচ্ছেন, কিন্তু আদৌ কি দিচ্ছেন? মানে অনেকে যেমনটা অভিযোগ করেন যে নারীদেরকে দ্বিতীয় নাগরিক ভাবেন তারা, ব্যাপারটা এরকম কিনা? যদিও ওনাদের প্রধান কিন্তু বলে যে না আমরা সম্মান দিচ্ছি, তবে যদি এরকম ওনাদের মন মানসিকতা থাকে যে না ওনারা দ্বিতীয় নাগরিক হিসেবে মনে করেন, তবে অবজেকশন আছে। তবে আমি চাইবো যেন দ্বিতীয় নাগরিক না, প্রথম নাগরিকের মধ্যেই যেন নারীকে রাখা হয়, সেই সম্মানটা যেন দেওয়া হয়। কারণ নারী এমন একজন নারী, নারী যেটা বলা হয় মা জাতি, এবং মায়ের পদতলেই কিন্তু সন্তানের বেস্ট, এটা আমরা জানি। যদিও বেস্ট তো বেস্ট, তারপরও বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন যে ওনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাকে, মায়ের পদতলেই বেহেশতের কথা বলা হয়। তো আমরা সেই নারী জাতি এবং মা জাতি, ওই আমাদেরকে যেন ওই সম্মানটা দেওয়া হয়। আমরা এমনও জানি যে এই যে বেহেশত যখন যাওয়া হবে তার চাবি কিন্তু আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এনসিপির পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ যেটা বলবো, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, খুবই ভালো লাগছে। আর অতি দ্রুত যেন সামনের দিকে এগোতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর নেগেটিভের দিকে আমরা বলবো যে আমাদের মধ্যে অনেকে এমন আহ, আহ, মানে ঢুকে পড়েছে, আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে কিছু আহ, হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা যখন জানতে পারছে আমাদের আহ্বায়ক বা আমাদের সদস্য সচিব সঙ্গে সঙ্গে তাদেরকে বরখাস্ত করছে। কারা ঢুকছে? কারা ঢুকছে? যারা লোভী, যারা রাজনীতির নামে রাজনীতি করতে এসে নিজ নীতি করার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে, এনসিপিকে ধ্বংস করার জন্য এমন ভাবে সক্রিয়ভাবে ওরা ইনভলভ হয়ে পড়েছিল যে দেখা গিয়েছে যে তারা ভালো করতে গিয়ে মন্দটাই করতে চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের আহ্বায়ক সদস্য সচিব পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরকে বহিষ্কৃত করেছেন। মানে এনসিপি বসন্তের সুযোগেও কিছু মানে সুবিধাভোগী মানুষ ঢুকে পড়েছেই তো? না না, এখন না, এনসিপি বসন্তের আগে আগে হয়েছিল। তো তখন ওই ভালো দিকের মধ্যে মন্দটায় যে ঢুকে পড়েছিল, আমি বললাম যে অনেকে নিয়ে নিয়েছিল যে আসছে যখন থাকুক আমাদের সঙ্গে, কিন্তু পরে যখন জানতে পেরেছে যে না তারা আসলে তাদের সুবিধার্থে দলের ক্ষতি করার জন্য আছে, তখন বহিষ্কৃত করা হয়েছে। সরকার তো সরকারের মতো করে এগোচ্ছে, বিরোধী দল তারাও ঠিকঠাক ফাংশন করতে পারছে না, অনেকে অভিযোগ করছেন। সবকিছু মিলে আসলে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে কি বলবেন? আমরা আশা এখনো রাখছি যে বাংলাদেশ যেন স্বনির্ভর বাংলাদেশের দিকে এগোয়। আর সেই বাংলাদেশে যেন আমাদের জুলাই সনদটা যেন বাস্তবায়িত হয় এবং আমাদের হাদি ভাইয়ের বিচারটা যেন হয়, এবং ২৪শে গণ অভ্যুত্থানে যতগুলো শহীদ আমরা হারিয়েছি তাদের পরিবার পরিজন তারা জানে যে তারা কি হারিয়েছে। প্রত্যেকটা শহীদের গণহত্যার শুধু সেটাই না, ২৪শে গণ অভ্যুত্থান না, শাপলা চত্বরে হত্যা বলেন, তারপর বিডিআরের গণহত্যা বলেন, আরও অনেক গুম খুন ওনারা যা যা করেছেন, প্রত্যেকটা হত্যার বিচার যেন এই বিএনপি সরকার যেন অনতিবিলম্বে বাস্তবায়ন করে এবং বাংলাদেশের মাটিতে এনে যেন ফাঁসির ডুরিতে ঝুলানো হয়, সেটা আবেদন থাকবে। এবং যেহেতু ওনারা দেশটাকে হাতে নিজে চালানোর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন, তাদের প্রতি শুভকামনা থাকবে এবং আমরা বিরোধী দল হিসেবে বলবো আমরা পাশে আছি। কিন্তু যদি কখনো মনে হয় যে তারা দেশের ভালো করতে গিয়ে মন্দটা বেশি করছে, তাহলে আরেকটা জুলাই অভ্যুত্থান আমরা অংশগ্রহণ মানে রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। আপনাকে মিরর ক্যাফেতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম সমসাময়িক বিষয় নিয়ে কথা। আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।